চেষ্টা করতে হবে। আমরা কি করি? কাছাকাছি করি। যে টাকাটা আমি বেতন পাচ্ছি সেটা আমার একার টাকা হতে পারে না, কারণ আমি সমাজের টাকা থেকে কিন্তু পড়াশোনা করে মানুষ হয়েছি, আমি হতে পারি না। তাহলে সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, এই দায়বদ্ধতা তো আমরা শিখাই না। তো বিদ্যাসাগর যে হৃদয়ের বৃত্তি ছেলেদেরকে আমরা দেখাই, যে সেই কলেরা রোগীকে সেই যুগে কোলে করে নিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন। আমরা কি কোলে না নিয়ে যাই, আমরা কি গাড়ি ডেকে রিক্সা ডেকে নিয়ে পৌঁছে দিই? কিছু না হলে পুলিশকে কি ফোন করি? হ্যাঁ, কেউ না কেউ করে। একবারে নিরাশ হলে হবে না, কেউ পড়ে থাকলে নজরে এলে কেউ না কেউ অন্তত পুলিশকে করে, দু চারজন লোক জুটায়। অতএব সমাজের ভিতরে এখনও কিছু ভালো লোক আছে বলে আমরা টিকে আছি। একবারে নিরাশ হলে হবে না, আমাদের এগোতে হবে। হ্যাঁ, ধীরে এগোতে হবে। আমরা যদি সকলকে নিয়ে চলতে পারি দূরে এগিয়ে যাব। কিন্তু অন্যান্য দেশ কি করেছে, আমেরিকা কি করেছে, লন্ডন কি করেছে, তারা ও ধর্ম ও সমস্ত বুঝে না, তারা বিজ্ঞান বুঝে। কিন্তু তারা জানে বিজ্ঞানে তারা এগিয়ে গেছে। অতএব আমেরিকার মানুষই সেই আগে এড়িয়ে গেছিল, রাশিয়া আমেরিকা গেছিল, ভারত অনেক পরে গেছে। তাহলে ভারতের চেষ্টা আছে, কিন্তু সে দরিদ্র দেশ, গরিব দেশ, সেইটা আমরা বুঝি না। কিন্তু ভারতের সম্পদ কম নয়, সেই সম্পদের আমরা যথাযথভাবে বাস্তবায়িত করতে পারছি না। সে কবে রামপ্রসাদ সেন, সাধক কবি তাকে বলা হয়, তিনি বলেছিলেন যে মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আমরা এই মানব জমিনটা আবাদ করতে পারছি না, এটা আমাদের ত্রুটি, এটা আমাদের সকলের ত্রুটি। গার্ডিয়ানকেও সেটা ভাবতে হবে যে ছেলেটা আমার, তাকে ওই টিউশন মাস্টারের কাছে ছেড়ে দিলেই সে মানুষ হবে না। হ্যাঁ, সে কিছু মুখস্থ করে পাস করবে, কয়েক বছর কতগুলো প্রশ্ন মুখস্থ করলে পাস করা যাবে, কিন্তু সে কি মানুষ হবে, সেটাও ভাবতে হবে। তো আমরা কিছু কিছু বুড়া মাস্টার আছি যারা বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রদের বলি যে তোমার লক্ষ্য কী বলো তো বাবু, তুমি ভবিষ্যতে কি হতে চাও? তা আগে কেউ বলতো আমি ডাক্তার হব, কেউ বলতো ইঞ্জিনিয়ার হব। তো সেখানে মাঝে মাঝে এক একটা ছেলে বা মেয়ে এই দু তিন বছরের মধ্যে দেখছি বলছে স্যার আমি পুলিশ হব। এর আগে কোনো ছেলে বলেনি, এখন দেখি বলে কেউ কেউ পুলিশ হব স্যার। আমরা কেন হবে? তো তখন মুচিয়ে আছে, পুলিশে টাকা পয়সা ঘুষ ফুস হয়তো বেশি পাওয়া যায়, অথবা যারা পুলিশ ঠিক মতো দায়িত্ব পালন করছে না সে হয়তো রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষকে সেবা দিতে পারে, দু রকমেরই হতে পারে। তবে ব্যতিক্রমী দু একজন ছেলে মেয়েকে কিন্তু প্রথম থেকে দেখেছি। আমি 2000 সাল থেকে ছাত্রদের মধ্যে এইগুলোকে জানার চেষ্টা করি, দেখেছি কেউ কেউ ছেলে বা মেয়ে বলেছে স্যার আমি মানুষ হতে চাই। তো এটাও আমার কাছে গৌরবের আনন্দের জিনিস। এই যে সমীরণ বলে গেল আমারও স্যার, একে আমি প্রচুর পিটেছি, প্রচুর শাসন দিয়েছি। ওর অনেক প্রতি ফার্স্ট বয়, ক্লাসে কিন্তু 1 নম্বরের ছেলে। আর গোবিন্দবাবু অসম্ভব হৃদয়বান ব্যক্তি, তিনি নিজে বলে গেছে। আমার হৃদয় আছে কিনা আমি জানি না, তবে আমার হেডমাস্টার বলেছিলেন যে ভালো ছেলেকে না পান থেকে চুন খসতে দিবেন না, তাকে একবারে টিপে রাখতে হবে। তো সে ছেলে এই সদ্য চাকরি পেয়েছে, আগে জানতাম না, আনন্দ লাগলো আমার খুব। ও কামাই করতো, দূরে বাড়ি তো, মাঝে মাঝে বাড়ি গেলে আসতো না। তো আমি তাকে বোর্ডিংয়ে রাখবো না, চলে যাও, এখানে আমি বোর্ডিংয়ে রাখবো না তোমার। পরে মুচলেখা দিয়েছিল আমি আর কামাই করব না, এইটা দরখাস্ত লিখে এই ছেলেটি ছিল। তাতে এরকম ছেলেও আমার অনেক আছে, যে মানুষের মতো মানুষ হতে পেরেছে, সমাজকে ভালোবাসতে পেরেছে। বেশি টাকা আয় করাটা গুরুত্বপূর্ণ নয়। যারা বেশি টাকা আয় করে দেখবেন এমএনসিতে যারা চাকরি করে প্রতি মাসে 1.5 লাখ 2 লাখ টাকা 3 লাখ টাকা পায়, তাদেরই অভাব বেশি এবং তারা অসৎ পথে টাকা ব্যয় করে, সৎ পথে খুব কম লোক, ব্যতিক্রমী 2-5 জন করে। আমাদের 10% সম্পদ, 80% সম্পদ ওই 10 জনের কাছে আছে, তো বাকি 20% সম্পদ সকলের মধ্যে আছে। তো এরকম একটি অসাম্যযুক্ত দেশে আমরা বাস করছি। তো এই দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, কম বেশি সকলকে আমাদের সাবধান হতে হয়।
আমরা স্বামীজির বই, বিদ্যাসাগরের চরিত্র ইত্যাদি, রামমোহন কীভাবে নবজাগরণ আনিয়েছিলেন এখানে, সামাজিক কুসংস্কারকে দূরীভূত করে, বিদ্যাসাগর কত সংগ্রাম করে বিধবা বিবাহ প্রচলন করতে পেরেছিলেন, এই সমস্ত আদর্শ আমরা ছেলেদের সামনে এখন তুলে ধরি না, শুধু পাঠ্যপুস্তকটা পড়িয়ে দায়িত্ব শেষ করি। আমার ছেলে এতগুলা পাস করে গেছে, শুধু এটা দেখবো না, যাতে সে মানুষের মতো মানুষ হতে পারে, ওইটাও একটু চিন্তাভাবনা করতে হবে। অতএব বোধ হয় একটু বেশি সময় নিয়ে ফেললাম। আমি সকলকে শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার এই ক্ষুদ্র নিবেদন শেষ করছি। সকলকে নমস্কার। কি বলে ধন্যবাদ জ্ঞাপন করব সে ভাষা আমার নেই, সে ধৃষ্টতাও আমার নেই। শুধু এইটুকু বলবো, স্যারের যে কথাগুলো আজকে আমরা সবাই শুনলাম, সত্যি আমাদের জীবনে পাথেয় হয়ে যেতে পারে। আর ওনার স্মৃতিশক্তির তারিফ করতে হয়। সেই কবে পড়েছিলাম স্কুলে, এখনও মনে আছে। হ্যাঁ, অনেক মার খেয়েছিলাম, পিঠে দাগও বসে গেছিল। স্বামীজি বলেছিল, জন্মেছ যখন একটা দাগ রেখে দিয়ে যাও। স্যার হয়তো আমার পিঠে সেই দাগগুলো রেখে দিয়েছিলেন। আমি চাই সেই দাগগুলো নিয়ে সারা জীবন বয়ে বেড়াই, কেন সেই দাগ থেকেই আমার জীবনের যা কিছু শিক্ষা, যা কিছু প্রাপ্তি। আমরা জানি শিক্ষা আমাদের মধ্যে চেতনা আনে, চেতনা আনে মুক্তি, আর মুক্তি আনে বিপ্লব। কিন্তু সেই বিপ্লব বোধ কি জাগাতে পারি আমরা আজকের স্টুডেন্টদের মধ্যে? সম্ভবত পারি না। তাই তো আমরা দেখি রাস্তাঘাটে কখনো বসে থাকে অনেকে মদের ঠেক নিয়ে বসে প্রকাশ্যে মদ্যপান করে। আমরা কি সবাই মিলে প্রতিবাদ করতে পারি? পারি না। সেই সাহসটুকু কিন্তু আমাদের জন্মায় না। কেন জন্মায় না? তার জন্য কি আমাদের শিক্ষার অভাব? না, শিক্ষার অভাব নেই, আমাদের সাহসের অভাব, আমাদের বলিষ্ঠতার অভাব, মানসিক দৃঢ়তার অভাব। সেই মানসিক দৃঢ়তা কিন্তু এখান থেকেই তৈরি হয়, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে, যারা শুধুমাত্র পড়াশোনার দিকে আলোকপাত করে না, যারা চরিত্র গঠনের উপর আলোকপাত করে। আমার গ্রামে কেন এরকম প্রতিষ্ঠান নেই, কেন এরকম 10টা মানুষ নেই, আমার মাঝে মাঝে প্রশ্ন হয়। তখন ভাবি, সেখানে যারা শিক্ষিত হয়েছেন তারা সমাজের কথা কোনোদিন ভাবেননি। আমি কিন্তু নিরন্তর প্রতিবাদ চালাই। আমার বাড়ির পাশে অনুষ্ঠান হলে আমি বক্স যখন বাজে আমি গিয়ে বন্ধ করতে বলি। গ্রামের মানুষ আমাকে খারাপ ভাবে, তাতে আমার কিছু এসে যায় না। রাত্রে 2টো পর্যন্ত অনুষ্ঠান হলে আমি প্রতিবাদ জানাই, এবং আমি সম্ভবত নেক্সট ইয়ার যদি হয়, আমি বলেছি আমি থানায় কমপ্লেন করব। তাহলে একটা সমাজকে সুন্দর করে তুলতে গেলে কাদের এগিয়ে আসা প্রয়োজন? নিশ্চয়ই ছাত্রছাত্রীদের, বাবা মায়ের, অভিভাবকের এবং সমাজের সমস্ত মানুষের। সমাজের সমস্ত মানুষ কিন্তু এককালে ছাত্রছাত্রী ছিল, তাদের বাবা মাওরা কারো না কারোর কাছে পড়েছে, কিন্তু আমার মনে হয় না তাদের মধ্যে ন্যূনতম শিক্ষার এসটুকু আছে। তা না হলে বাবা ছেলে বসে কখনো একসাথে চটুল ডান্সের অনুষ্ঠান দেখতে পারে না। সেই শিক্ষা কিন্তু শিক্ষিত হয়নি তারা। তাই এখনও আমি বলতে চাই, আমরা যেটুকু থিওরিটিক্যালি শিখছি সেটুকু প্র্যাকটিক্যালি আমাদের পেন ডাউন করতে হবে। যেটুকু আমরা স্কুলে শিখি, যেটুকু আদর্শের কথা শিখি, সেগুলো এখান থেকে চলে গিয়ে যদি আমরা ভুলে যাই, সেই শিক্ষার কোনো দাম নাই। এই অনুষ্ঠানের কোনো কিন্তু দাম থাকে না। এত গুণী মানুষের কথাগুলো কিন্তু মাঠে মারা যায়। তোমরা যারা প্রত্যেকে আছো, প্রত্যেকে চেষ্টা করবে, যেখানে যেটুকু অন্যায় দেখবে প্রতিবাদ করতে হবে। স্টুডেন্টরা কিন্তু বিপ্লব আনতে পারে, একটা সমাজ বদলে দেওয়ার কারিগর হতে পারে এই ছাত্ররাই। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। ছাত্রদের সেই শক্তি নেই, সমস্ত শক্তি ঢুকে গেছে মোবাইলের মধ্যে। ফ্রি ফায়ার, রিলস বানানো, এসব তো চলছেই। তবে কিছু কিছু ছাত্র ভালো কাছে ফোন ইউজ করে, সেটা আমি বাদ দিলাম। তো এই কাজে কাদের এগিয়ে আসা প্রয়োজন? বাবা মায়েদের না শিক্ষকদের? শিক্ষকরা তো হেল্পিং হ্যান্ড, তারা তো রক্তের সম্পর্কের মধ্যে পড়ে না। আমাদের উচিত বাবা মায়েদের সব থেকে বড় ভূমিকা গ্রহণ করা। আমরা স্কুলে পড়ালাম, এখানে আদর্শের কথা বললাম, নীতির কথা বললাম, বাড়িতে গিয়ে দেখলাম টিভিতে সিরিয়াল চলছে, কে আপন কে পর, কোথায় বাইরে অনুষ্ঠান চলছে সারাদিন ধরে। সকাল থেকে মা বোন সব টিভি সিরিয়াল খুলে বসে, সেই বাচ্চা কী শিখবে? এ তো এখান থেকে গিয়ে সঙ্গে সঙ্গে ভুলে যাবে। আমাদের শর্ট টার্ম মেমোরি লস হয়, এক্ষুনি পড়ছি এক্ষুনি ভুলে যাচ্ছি। আর আপনারা সবাই মনে রাখবেন, আমাদের বাইরের দুনিয়া, রঙিন দুনিয়া যতটা না বেশি আকর্ষণ করে, ভালো দুনিয়া কিন্তু ততটা আকর্ষণ করে না।
এই রঙিন দুনিয়ার হাতছানি যে এড়িয়ে যেতে পেরেছে সে কিন্তু প্রকৃত মানুষ হতে পেরেছে, যে সমস্ত খারাপের মধ্যে ভালোর সন্ধান খুঁজে পেয়েছে সে কিন্তু প্রকৃত মানুষ হতে পেরেছে। আমরা এবার অনুষ্ঠানের একদম আজকের প্রভাতকালীন অনুষ্ঠান বলতে গেলে শেষে যার কথা আমরা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, বিশিষ্ট রবীন্দ্র গবেষক, আবৃত্তিকার, লেখক ও সম্পাদক মাননীয় শ্রী শৈলেন চক্রবর্তী মহাশয়। উনি অনেক দূর থেকে এসেছেন, আমাদের কাছে আসাটা আমাদের বিশাল প্রাপ্তি। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো ওনাকে আমাদের সামনে ওনার কথা তুলে ধরার জন্য। আমি কি আশ্রমে এসেছি নাকি স্কুলে? একদম পিছনে লাল গেঞ্জি, তুমি কি শুনতে পাচ্ছ? তোমার সঙ্গে কি আমার কোনো সম্পর্ক আছে? নেই। তাহলে তুমি আমার কথা কেন শুনবে? আর আমি বা তোমাকে কেন বলবো? দেখো মনে করে, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে কি না? আছে? ঠিক করে বলো। যদি থাকে তাহলে আমি তোমাকে কিছু বলবো, নাহলে তো বলতে পারি না। অচেনা, অপরিচিত, কোনো সম্পর্ক নেই, তাকে তুমি কোনো কথা বলতে পারো? পারো না। তাহলে সম্পর্ক একটা আছে, আমরা হয়তো টের পাচ্ছি না। আমি তোমাদের সবাইকেই বলছি, শুধু লাল গেঞ্জিকে বলছি না, এই যে যারা পিছনে একটু ঘাড় ঘোরাচ্ছ, তোমরা একটু এগিয়ে চলে আসো না। আসবে? তোমাদের সকলের সঙ্গেই সম্পর্ক আছে, আমি সেই সম্পর্কটা একটু খুঁজব। চলে এসো, সবাই সামনে চলে এসো। একদম আমি সবাইকেই বলছি, কেন পিছনে থাকবে? পিছনের চেয়ার পিছনে পড়ে থাক, চলে এসো, সবাই সামনে চলে এসো। এই সামনের চেয়ার খালি আছে, এসো লক্ষ্মী সোনা। এবং দেখো যে কোনো সম্পর্ক আছে কি না। আজকের আমার বলার বিষয় এটাই, যে তোমার সঙ্গে কি আমার কোনো সম্পর্ক আছে? যদি থাকে সেই সম্পর্কটা কিসের সম্পর্ক? আরও সামনে চলে এসো বাবা, এখানে অনেক চেয়ার খালি আছে, দেখো সামনে চলে এসো। আমি নিশ্চিত তুমি যদি পিছনে থাকো তাহলে একটা সময় তোমার আফসোস হতে পারে যে আমি সামনের চেয়ারে থাকলাম না কেন। চলে এসো, সামনে চলে এসো। বাবু এপাশে বাঁ দিকে একদম পিছনে যারা, চলে আসুন সামনে।
চলে আসুন, তাতে অনেকটা ঘরোয়া হয়, এতে অনেক ছড়িয়ে ছড়ানো। যখন স্টেজে খুব উচ্চকিত গান হয়, নাচ হয়, সেটা দেখবেন দূর থেকে দেখতে ভালো লাগে। আর যখন গল্প হয়, বিনিময় হয়, তখন কি দূরে দূরে হয়? হয় না। আচ্ছা, এবারে আমি দুজনকে ডাকবো। এই মেয়ে, নীল বোতল, চলে এসো তো এখানে, এসো। এই আমাকে একটা কর্ডলেস দাও তো। কি সুন্দর সেজেছে। কোন ক্লাস? 6। হবে, ওকে দাও। হ্যালো, ঠিক আছে। কি নাম তোমার? প্রিয়া মাল। তুমি এখানে কখন এসছো? মানে তুমি কি হস্টেলে থাকো? হ্যাঁ। হস্টেলে থাকো, তাহলে তো সকাল থেকেই আছো। এই যে এতক্ষণ আমরা বসলাম, প্রায় 1 ঘন্টার বেশি সময় থেকেছি, তোমার কেমন লাগছে বলো তো? ভালো। শুধু এক কথায় না, কেন ভালো বলো? ভয় পাচ্ছ? কেন ভালো লাগছে? ভয় পাচ্ছ? আচ্ছা, ছেলে কেউ আসবে? একজন, যে কেউ। এই মাথা নামিয়ে নিচ্ছে। তাহলে কিসের সম্পর্ক হলো রে বাবু? হ্যাঁ গো, যাও। একজন, একজন কেউ, একজন এসো, চলে এসো বাবা। কোন ক্লাস? 8। কি নাম? দীপাংশু পণ্ডা। দীপাংশু পণ্ডা। পণ্ডা। তুমি কি যাওয়া আসা করো, মানে ডে স্কলার না হস্টেল? না, আমি বাড়ি থেকে যাওয়া আসা করি। বাড়ি থেকে যাওয়া। কত দূরে বাড়ি? এই 1 কিলোমিটার। তা তো কাছেই। তো আজকে এই অনুষ্ঠানটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। খুবই ভালো। ও বলেছে ভালো, খেয়াল করো, এ বলছে খুবই ভালো। কেন খুবই ভালো? খোলা মনে বলো না। সবাই বক্তৃতা দিচ্ছে জন্য। সবাই বক্তৃতা দিচ্ছে, তার মানে বক্তৃতা ভালো লাগে? হ্যাঁ। ঠিক। হ্যাঁ। প্রতিদিন হাজার হাজার বক্তৃতা হচ্ছে, মোবাইল খুললে ইউটিউবে পাবে, টিভিতে পাবে। ভাল লাগে? সবসময় দেখা হয় না। না, তার মানে বক্তৃতা যাই হোক না কেন সেটা ভালো লাগে, এরকম? আর একজন কেউ? দীপাংশু আর একজন কেউ? আমি পৌঁছতে চাইছি তোমাদের, ওই যে বলছিলে না সম্পর্ক নেই, দেখো সম্পর্ক তৈরি হচ্ছে। একজন, যাও তুমি বসো লক্ষ্মী বাবা। একজন কেউ চলে এসো। এই তো, এই তো বাবা, চলে এসো। এবং তুমি দেখবে খানিকটা পরে মনে হবে, ইস আমি কেন গেলাম না। তখন সবাই এই একসঙ্গে দুজন উঠে এসে চলে এসো, চলে এসো, চলে এসো। তোমার নাম বলো। এই এটা না, এটা না প্লিজ, এটা না। তোমার নাম বলো, কোন ক্লাস? নমস্কার, আমার নাম ইপসিতা দাস, আমি ক্লাস 10-এ পড়ি। বেশ। আমার বিদ্যালয় হচ্ছে আটবাটি অন্নপূর্ণা বিদ্যা মন্দির, যদিও বা আমি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী। আচ্ছা, বেশ। আজকে অনুষ্ঠান কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কেন? তার কারণ হচ্ছে আমরা যে সকল অনুষ্ঠান দেখি কিংবা অনুষ্ঠানে অনেক আমরা বক্তৃতাও শুনি, কিন্তু আজকের অনুষ্ঠানটা অন্যান্য অনুষ্ঠানের তুলনায় একটু আলাদা। কারণ এর আগে যিনারা বক্তৃতা দিলেন বলছিলেন যে আগে কারুর কলেরা হলে আমরা কোলে তুলে নিয়ে যেতাম, কিন্তু এখন আমরা কিছু করি না। আরেকটা যেটা কথা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, বর্তমান মানুষদের মধ্যে শিক্ষার অভাব নেই, আছে সাহসের অভাব। এই কথাটা খুব মনে লাগলো। এই কথাটা আমি সারা জীবন নিজের মনে রাখবো, যে সত্যি আমরা কিন্তু এগিয়ে যাই না কারোর সামনে, কিছু করতে পারি না। তার কারণ হচ্ছে আমরা ভয় পাই। কেন করব? শুধু মনে রাখবে নাকি সাহসী হবে? সাহসী হব, কারণ শুধুমাত্র থিওরিতেই পড়বো না, সবাই কিন্তু সাক্ষী থাকছেন, প্র্যাকটিক্যালি করব। এই মেয়েটা সারা জীবন সাহসী হবে, সবাই সাক্ষী থাকছেন। কিন্তু কোনো দিন ও
মেরুদণ্ড বাঁকিয়ে পাশ কাটিয়ে যাবে না। সিদ্ধাঁড়া সোজা রেখে, সাহসী হতে গেলে তো সিদ্ধাঁড়া সোজা রাখতে হয়, তাই না? একদম। ফলে সাহসের সঙ্গে কাজ করবে। আরেকটা জোরে হাততালি। ধন্যবাদ। আর এবার তুমি যাও স্টেজে থেকে, ওখানে বসো। তোমার নাম কি? অঙ্কিত ভূঁইয়া। অঙ্কিত ভূঁইয়া। ভূঁইয়া। তুমি কি হস্টেলে থাকো? না, বাড়ি থেকে যেতে। বাড়ি থেকে। কোন ক্লাস? 8। ক্লাস 8। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, কেন? কারণ এখানে যারা বক্তৃতা দিলেন, তো এই যে কথাগুলো আমার খুবই ভালো লেগেছে, কারণ এই কথাগুলো সত্যি একটি মানুষকে বিকাশ করার কিছু শিক্ষা। তো এটা আমরা সবসময় পাই না। এটা একটু ভাবিয়ে তুলছে তোমাকে। হুম। কোনো ভাবনার খোরাক পাচ্ছ তো আজকে? হ্যাঁ, পাচ্ছ। বেশ, থ্যাংক ইউ। তুমি বসো। তাহলে একটা সাহস পাচ্ছি, কার কার এখনো পর্যন্ত এক বিন্দুও খারাপ লেগেছে এই অনুষ্ঠান? বাবু, এই যে আপনাকে বলছি, এই যে ল্যাপটপ ভাই, আপনাকে একটু কম কথা বলতে হবে, কেমন? বলছি, তাহলে কারো কি খারাপ লাগছে এখনো পর্যন্ত? কারো খারাপ লাগছে না? কারো খারাপ লাগছে হাত তুলবে। এবারে ভালো লাগছে কার কার? হাত উঠবে। যার হাত উঠছে না ধরে নেব সে খারাপ লাগছে, সবারই ভালো লাগছে। কই সেই লাল গেঞ্জি কোথায়? কিরে, তোর সঙ্গে এখন আমার সম্পর্ক তৈরি হয়েছে? হয়েছে তো? কার কার খিদে পেয়েছে হাত তোলেন। পাইনি তো? 12টা বাজতে 10। কেমন? খিদে পাইনি তো? এবারে আমরা প্রসিড করতে পারি। একটা গল্প দিয়ে শুরু করি। দেখো, আমাদের অনেকের অভাব বোধ আছে। এই ছেলে, নাক মুচ্ছে, গরম লাগছে? না লাগছে না? বেশ, মন দিয়ে শোন। মনে হয় না আমাদের অনেকের অনেক কিছু নেই, ভালো করে কথা বলতে পারি না, কখনো কখনো অন্যরকম সমস্যা থাকে। আমার বোধহয় বুদ্ধি একটু কম, পড়াশুনো ঠিকঠাক পারি না, আর একটু ভালো পারলে ভালো হতো, সবাই বকে। মনে হয় এরকম কোথাও একটু ভেতরে চাপা কষ্ট হয় না? খেলার মাঠের পাশে দাঁড়িয়ে মনে হয়, ইস, আমি এত ভালো খেলতে পারি না। ক্লাসে পিছনের দিকে বেঞ্চে বসতে গিয়ে মনে হয়, সামনে বসলে আমি তো পড়া পারবো না। কেন যে এগুলো মুখস্থ হয় না আমার? হয় না এরকম? সব মনে রাখতে পারি না, কেমন গুলিয়ে যায়। পরীক্ষার আগে সব কেমন তালগোল পাকিয়ে যায়। আরে বাবরের বাবার নাম কি? বিরাট কোহলি কত রান করেছিল? হ্যাঁ, ক্রিকেটে কোন বলে, কুই বলে, কোন দিকে শট মারলে তাকে কি বলে, এত কিছু মনে রাখতে হয়, হয় না? ভূগোল, ইতিহাস, তারপর আরও কি সব বিজ্ঞান, নানান রকমের ফর্মুলা, মাথা গুলিয়ে যায়। আচ্ছা, এত সব জেনে আমার হবেটা কি? এগুলো যদি না জানি তাহলে আমি বোকা, পরীক্ষায় কম নম্বর, তখন একটু কষ্ট হয়, হয় কি না? কার কার বুকের ভেতর এরকম কষ্ট আছে? হাত তোলো। এরকম কষ্ট কার কার বুকের ভেতরে আছে? যে আরেকটু বুদ্ধিমান হলে ভালো হতো, আরেকটু ভালো নম্বর পেলে ভালো হতো, আমাদের আরেকটু বেশি টাকা পয়সা পেলে ভালো হতো, জুতোটা এরকম না হয়ে ওই রকম 4000 টাকার একটা স্নিকার হলে ভালো হতো। কার কার মনে হয়? কারো ভেতরে কষ্ট নেই? আছে তো? তাহলে জোরে হাত উঠছে না কেন? আমি দেখতে পাচ্ছি না। এদের কারো কষ্ট নেই, নেই তো? নাকি আছে? এরকম একটা কষ্টের গল্প শোন। আমাদের চারপাশে যত পাখি দেখি, তার মধ্যে কোন পাখি দেখতে সবচেয়ে খারাপ? কাক। ঠিক। তার ডাকটাও সবচেয়ে খারাপ, দেখতে কালো কুচকুচে, ডাকটা কা কা কর্কশ। কানের কাছে কাক ডাকছে, আমাদের কি মনে হয়? সঙ্গে সঙ্গে আমরা তাড়িয়ে দিই। কখনো মনে হয় যে আহা, কাক ডাকছে, কি সুন্দর? মনে হয়? হয় না। কাকের বুকের ভেতরে খুব কষ্ট,
একদম যার দাঁত উঁচু অথবা দাঁত ভেঙেছে, সহজে ভালো করে হাসতে পারে না, সেই ছেলেটার যেমন দুঃখ, সেই মেয়েটার যেমন কষ্ট, মাথায় একটু উকুনও হয়েছে, কখনো কখনো চুলকোয়, সবার সামনে কেমন অস্বস্তি লাগে, সেই রকম কষ্ট কাকের মনে। আমাদের তো সবাই সৃষ্টি করেছেন কে? শাস্ত্র কি বলে? ব্রহ্মা সৃষ্টি করেছেন। তো ব্রহ্মা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। ব্রহ্মার কাছে গিয়ে কাক খুব কষ্ট করে বলছেন, প্রভু, আমাকে এমন করে আপনি তৈরি করলেন কেন? আমাকে বুদ্ধি দিলেন না, আমাকে রূপ দিলেন না, আমাকে কণ্ঠ দিলেন না, আমাকে ভালো খাবার দাবারও দিলেন না। কাক কি খায়? পচা, আবর্জনা, মরা ইঁদুর, এইসব। আমাকে আমার খাবার আপনি ভালো ভালো ফল দিতে পারতেন, আমি সেটা খেতাম। তা তো নয়। তাহলে যত কিছু খারাপ সব আমার জন্য, একটা ভালো কিছু দিতে নেই। ব্রহ্মা তখন বললেন, যেমন উদাহরণ দাও। বললেন, দেখুন, ময়ূরের কণ্ঠ আপনি কর্কশ দিয়েছেন, কিন্তু ময়ূর দেখতে কত সুন্দর, তার কি সুন্দর রূপ দিয়েছেন। ভালো লাগছে গল্পটা? ভালো লাগছে। কোকিল দেখতে কালো, কিন্তু তাকে কি সুন্দর কণ্ঠ দিয়েছেন, কুহু কুহু ডাক, মন জুড়িয়ে যায়। আমাকে না দিলেন ডাক, না দিলেন রূপ। ব্রহ্মা বলছেন, তোমাকে কি দিয়েছি জানো? বলে, কিছুই দেননি আপনি। আমি কি আপনার শত্রু ছিলাম? আমি কি আপনার সন্তান নই? বলেন, অভিমান করো না কাক, আমি তোমাকে দিয়েছি সৌন্দর্য। বলো, মানে? সৌন্দর্য? কোনটা সৌন্দর্য? আমার রূপ নেই, ডাক নেই, কণ্ঠ নেই, ভালো খাবার নেই, আপনি আমাকে সৌন্দর্য দিয়েছেন। বলল, হ্যাঁ, আমি তোমার অন্তরকে সুন্দর করেছি। তোমার অন্তর সবচেয়ে সুন্দর। বলো, কি করে বুঝবো? বলো, দেখো, যারা আপাতভাবে সুন্দর, কোনো না কোনোভাবে কণ্ঠে সুন্দর, রূপে সুন্দর, তারা চারপাশকে কোনো না কোনোভাবে অসুন্দর করে তোলে। আর তুমি অসুন্দর দেখতে পারো না, তোমার ভিতর তখন বিনবিন করে ওঠে। তুমি কি করো? কেউ একটা মরা ইঁদুর ফেলে দিয়ে গেল, বাড়িতে ইঁদুর মরেছে, রাস্তায় ফেলে দিয়ে গেল, তুমি কি করছো? সেই ইঁদুরটাকে ঠোঁটে করে তুলে নিচ্ছ। তুমি যদি ইঁদুরটাকে না তুলতে, তাহলে এই পচা আবর্জনা ওই রকম থাকতো। তুমি শুধু এক জায়গার আবর্জনা তুলে অন্য জায়গায় ফেলে দিচ্ছ তা নয়, তুমি কি করছো? আবর্জনাকে গিলে ফেলছ। কেননা তুমি অসুন্দর দেখতে পারো না। জগতে যেখানে যত অসুন্দর, তুমি আপন ঠোঁটে করে সেই অসুন্দরকে গলাধ্যকরণ করবে, গিলে ফেলবে। তুমি চারপাশকে সুন্দর দেখতে চাও প্রতি মুহূর্তে। এবার তুমি বলো, অন্যদের অন্তর সৌন্দর্য বোধ নেই, আর তোমার অন্তরে রয়েছে সৌন্দর্য বোধ। তাই তুমি বাইরের অসুন্দরকে সুন্দর করে তুলতে চাও। কাক বললেন, প্রভু, আমাকে জন্ম জন্মান্তরে এমন অসুন্দর রাখুন, আমি যেন অসুন্দরকে গিলে ফেলে চারদিক সুন্দর করে তুলতে পারি। এই প্যান্ডেলটা না থাকলে কি হতো? এখন অনুষ্ঠানটা ভালো হতো আরো, না খারাপ হতো? কি হতো? রোদ লাগতো, তাই না? এই প্যান্ডেলের খুঁটিটা যে পুঁতেছে, এই প্যান্ডেলের বাঁশ যে বেঁধেছে, ত্রিপল যে খাটিয়েছে, সে মাধ্যমিকে কত নম্বর পেয়েছিল? চারপাশে তাকিয়ে দেখো, সমাজকে যারা গড়ে তুলছে, এই অনুষ্ঠানটাকে যারা গড়ে তুলেছেন, তার মধ্যে 90% মানুষ যারা জড়িয়ে রয়েছেন, তারা কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট নন। তারা ফার্স্ট ডিভিশনে পাশ করেননি, তারা স্টার মার্ক পাননি। যাদেরকে আমরা বলি সমাজের অতি সাধারণ মানুষ, তারাই এগুলো করছেন।
খেয়াল করি আমরা? যে প্রসঙ্গ একটু আগে এসেছিল, তাহলে তারা লেখাপড়া করেন, ওই যে স্টেজ বাঁধছেন ওখানে, একটু আগেই দেখছিলাম, আমরা এখানে বসে আছি, কারো কারো গরম লাগছে, আর তারা রোদে দাঁড়িয়ে ওই মঞ্চটা তৈরি করে ফেললেন। আমি স্টেজ থেকে বসে বসে দেখছিলাম। তারা কত নম্বর পেয়েছেন আমি হলপ করে বলতে পারি, তারা স্কুলে পিছনের বেঞ্চের ছাত্র, পিছনের বেঞ্চের ছাত্রী, আপাতভাবে সমাজে মুষড়ে থাকা মানুষ। তারাই কিন্তু প্রতি মুহূর্তে সমাজকে সুন্দর করে চলেছেন। আমি গাড়ি কিনেছি 25 লক্ষ টাকা দিয়ে, আর গাড়িটা চালাচ্ছে কে? সে কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট নয়। গাড়িটা যে চালাচ্ছে তাকে বাদ দিয়ে আমার গাড়ি চলবে? চলবে না। এরাই সংখ্যাগরিষ্ঠ সমাজে, এরাই সমাজের চালক। এদের কথা আমি কি ভাবি? এদের কথা ভেবে আমার জীবনে এদের ভূমিকা কতটুকু, কোন জায়গায় রেখেছে? একটু আগে মাস্টারমশাই বলছিলেন অসাম্য। আমার ভাবনার মধ্যে এই অসাম্যটা কি থাকবে? এ কারণেই বলছিলাম প্রথমে, যেটা স্কুল না, এটা আশ্রম। এতক্ষণ কথা হলো, কোথাও সিলেবাসের কথা হলো না, কোথাও নম্বরের কথা হলো না। আমি তো আতঙ্কে থাকি। মাধ্যমিক হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, এই কটা দিন পরে রেজাল্ট বেরোবে, বেরোবে না? তারপর কি হবে? চতুর্দিকে হই হই করে মেধা তালিকা, আর মেধা তালিকা মানেই সম্বর্ধনা। আরে মা ছেলেকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, সেটা ফার্স্ট পেজে ছবি। কি অশ্লীল, কি নোংরা লাগে আমার দেখতে, মানে নিম্ন রুচি। আমরা সেটাকেই হাততালি দিচ্ছি। টিভি 6 লাখ হয়ে যাবে, আমি সেটাকেই এনকারেজ করছি। তারপর ওই সোনার টুকরো কোথায় যাবে? ওই সোনার টুকরো বিদেশে চলে যাবে, টাকা পাঠাবে। ওই সোনার টুকরো এখানে যখন মাস্টারমশাই বলবেন, ওহে তুমি এই স্কুলের প্রাক্তন ছাত্র, এত ভালো চাকরি করছো, এত ডলার কামাচ্ছ, সঙ্গে সঙ্গে $1000 পাঠিয়ে দেবে অনলাইনে। খুঁটিটা কি পুঁতবে? পুঁতবে না। সে এসে দাঁড়িয়ে থাকবে, একটা চেয়ার উল্টে পড়ে আছে, সে চেয়ারটা সোজা করে তুলে দেবে না। চেয়ারটা সোজা করবে ওই 3rd ডিভিশনে পাশ করা ছেলেটা। পাড়াতে রক্ত দরকার হয়েছে, কে রক্ত দেবে? গাড়ি চড়া ডিএম অফিসের ডিএম রক্ত দেবে না। রক্ত দেবে কে? 4th গ্রেডের পিয়ন, যে সে রক্ত দেবে। ছবি উঠবে যখন, তখন হয়তো রক্ত দেবে। জিজ্ঞেস করুন সমাজের মাখন খাওয়া যারা, ক্রিম, সমাজের প্রতি তাদের, মাস্টারমশাই বলছিলেন একটি শব্দ, দায়বদ্ধতা কতটুকু? কতটুকু? যারা 90, 95, 100-র মধ্যে 100 নম্বর পান, তারাই তো সমাজকে শোষণ করেন। আজকে আদালত প্রমাণ করতে পারছে না, চোরকে চোর বলে প্রমাণ করতে পারছে না। কেন? লোপাট করে দিয়েছে সব। তাই লোপাট করার জন্য কি লাগে? মস্তিষ্ক, বুদ্ধি, তুখোড় বুদ্ধি। অবসরপ্রাপ্ত মানুষ বসে আছেন আতঙ্কে, ফোন কখন হাপিস হয়ে যাবে। প্রতিদিন খবর কাগজে দেখছেন চিটিং, 10 লক্ষ 25 লক্ষ টাকা ব্যাংক থেকে উধাও। বয়স্ক মানুষ বুঝতে পারেননি, গতকালের খবরের কাগজে ছিল। কারা করছে এগুলো? বারবার মোবাইলের কথা আসছে। তাহলে যে গ্রুপ বা যারা করছে, 25 লক্ষ টাকা তুলে নিচ্ছে অন্য অ্যাকাউন্ট থেকে বোকা বানিয়ে, তারা কি স্বল্প বুদ্ধির? তারা কি 3rd ডিভিশনে পাশ করা ছেলে মেয়ে? দেখুন, সমস্ত হাই ক্লাস প্রোফাইলের চিটিং, মিথ্যাচার, দুর্নীতি সমস্ত জায়গাতে রয়েছে ওই ভালো নম্বর পাওয়া সোনার টুকরো ছেলেরা। আমি বলছি না যে আমার ছেলেই সেটা করছে, আমি বলছি না আপনার ছেলেই সেটা করছে, কিন্তু তাদের মধ্য থেকেই করছে। আমার একটা অভিজ্ঞতার কথা আপনাকে বলি। যেহেতু সাংবাদিকতা আমার পেশা, ফলে কখনো কখনো তাদের মুখোমুখি হতে হয়।
ডালহৌসিতে একটা বিল্ডিংয়ে আছে, সেটা হচ্ছে কমিশন হাউস। দেখবেন কোনো কিছু হলো আর একটা কমিশন বসিয়ে দেওয়া হলো। মদ খেয়ে 50 জন মারা গেল, একটা কমিশন বসিয়ে দেওয়া হলো। এখন হয়েছে সিট, কিছু একটা ঘটনা ঘটছে, 10 জন 12 জন মিলে ওই সোনার টুকরো তাদেরকে দিয়ে একটা কমিশন বসিয়ে দেওয়া গেল। তারপর কমিশন তো হয়ে গেছে, একটা অফিস হয়ে গেল, ঠান্ডা ঘর হয়ে গেল, তারপর সেটা লকড হয়ে গেল, তাদের জন্য ভালো মাইনে হয়ে গেল। এই এত কমিশন, সেই কমিশনের কটার রিপোর্ট প্রকাশ হয়, কটার বিচার হয়, মানুষ জানতে পারে শেষ পর্যন্ত কোথায়? তাহলে সেখানে অবসরপ্রাপ্ত বিচারক আছেন, WBCS অবসরপ্রাপ্ত, তিনি তার সেক্রেটারি। আমি একদিন এরকম, আপনাদের খেয়াল থাকতে পারে, চোলাই মদ কাণ্ড দক্ষিণ 24 পরগনায়, সেটা নিয়ে একটা রিপোর্টিংয়ের জন্য অনেক দিন থেকে পরপর ফোনে গিয়েছি। একদিন আকাশবাণী যাওয়ার আগে মনে হলো আমি সরাসরি যাই। তো যিনি বসে আছেন তিনি WBCS অবসরপ্রাপ্ত অফিসার, তারও কিন্তু গাড়ি বরাদ্দ, এরকম একটা এসি অফিস। এটা ধরুন বছর 10-12 আগের কথা, আমার একটা বইতে আছে বোধহয় এই প্রসঙ্গ। তো তিনি যেন প্রাণ পেলেন, সারাদিন তো চুপচাপ বসে আছেন। আমি যাওয়ার পর গল্প গুজব ইত্যাদি, আমি কিন্তু পাখির চোখ হচ্ছে ওই বিচারকের সঙ্গে, কমিশনের যিনি চেয়ারম্যান তার সঙ্গে দেখা করা, যে কমিশন কতটা এগোলো বিষয়টা। উনি বলছেন সাহেবের মেজাজ আজ ভালো নেই জানেন তো, আজকে দেখা না করাই ভালো। আমি কেন? না আসলে সাহেবের টিএ বিল বাকি আছে 3 মাসের, সে নবান্ন থেকে সেটা ক্লিয়ার হচ্ছে না। আমি টিএ বিল কীরকম? না ওই 40,000 টাকা করে 1,20,000 বাকি আছে। বাস্তবটা দেখুন, থাকেন মুদিয়ালিতে, আসেন ডালহৌসি, 8 কিলোমিটার রাস্তা, সপ্তাহে 2 দিন। তাহলে সপ্তাহে 2 দিন 8 কিলোমিটার রাস্তা আসেন, মাসে 8 দিন। তার জন্য অবসরপ্রাপ্ত বিচারকের, তিনি কমিশনের চেয়ারম্যান, তাঁর টিএ বিল হচ্ছে মাসে 40,000 টাকা। তার এখানে আটকায় না, এখানে তার ধক করে লাগে না এই টাকাটা আমি নেব। যেখানে 800 টাকা খরচে হয়ে যায় 8 দিনে, সেটা তিনি 40,000 টাকা নিজে বিল করে নিচ্ছেন, এবং সেটা 3 মাস ডিউ আছে বলে তার মেজাজ ভালো নেই, কমিশনের কোনো কাজই এগোচ্ছে না। তো এই হলো ওপরের তলার যারা শিক্ষিত মানুষজন, চাকরি করে বিভিন্ন পজিশনে থাকেন, তারাই দেশকে শোষণ করেন, দেশকে ট্যাবলেটের মতো সেবা করে ফেলেন। তারাই তো দেশ সেবক অধিকাংশ ক্ষেত্রে। ব্যতিক্রম নিশ্চয়ই আছে, এই ব্যতিক্রম দিয়েই কাউকে কাউকে আমরা দৃষ্টান্ত স্বরূপ মনে হয় না এলাকার এই মানুষটা। মনুষ্যত্ব আজকে যে শিরোনাম আছে, সেখানে দেখবেন শিক্ষায় মনুষ্যত্ব। কেন এই কথাগুলো আসছে? আজকে শিক্ষায় মনুষ্যত্ব নেই। তাহলে শিক্ষা মানুষকে কেমন করে গুছিয়ে মিথ্যে কথা বলতে হবে সেটা শেখায়। দেখবেন হাবাগোবা লোক সহজে মিথ্যে বলতে পারে না। যে যত তুখোড় বুদ্ধিমান, সে তত গুছিয়ে মিথ্যে বলতে পারে, এমন মিথ্যে বলতে পারে সত্যি মনে হয়। তার জন্য লাই ডিটেক্টর বসাতে হয়। তোমরা লাই ডিটেক্টর নাম শুনেছ? নাম শুনেছ? মানে সত্যি বলছে না মিথ্যে বলছে। এই যে আরজি করে ঘটনা ঘটলো, কি সব টেস্ট, লাই ডিটেক্টর। আরে লাই ডিটেক্টর দিয়েও বোঝা যাচ্ছে না মিথ্যে বলেছে না সত্যি বলেছে। একজন ডাক্তারের কত মাইনে ভাবুন তো, তার অভাব মিটছে না। মাস্টারমশাই একটু আগে বলছিলেন না, যে যত অর্থবান তার তো অভাব। অভাবটা তো পকেটে থাকে না, অভাবটা কোথায় থাকে? বুকে। ডেড বডি বিক্রি করে দিচ্ছে, ওষুধ সেটাকে জাল করে দিচ্ছে। তুমি আমি জাল করতে পারবো? তাহলে খুব শিক্ষিত যারা মেডিকেল সায়েন্স বোঝেন, যারা পড়েছেন, ফার্মাসিস্ট যারা, যারা তার সঙ্গে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, যারা বায়োকেমিস্ট, এই সমস্ত লোকেরা
যারা জয়েন্ট এন্ট্রান্স পাস করে সেই জায়গায় পৌঁছেছে, তারাই তো ওষুধ জাল করছে। কত অর্থ লাগে তাহলে বাঁচার জন্য, কত অর্থ। আমি তো মাঝে মাঝে ভাবি যে এত টাকা দিয়ে, ওই একই বাজার তো, সেই বাজার থেকে আলু আপনিও কিনছেন, যিনি এই খুঁটিটা পুঁতেছেন তিনিও কিনছেন, এই মাইক যিনি সাউন্ড অপারেট করছেন তিনিও ওই বাজার থেকে আলু কিনছেন, আর যিনি বোলেরো চলে এসি গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনিও বাজার থেকে আলু কিনছেন। আপনার তো চলে যাচ্ছে কষ্টে শিষ্টে, কিন্তু তাদের চলছে না। প্রতি মুহূর্তে হিসেব করতে হচ্ছে কোথা থেকে বাড়তি আদায় করব, কোথা থেকে ঘুষ নেব, কোথা থেকে দুর্নীতি করে আরেকটু বাঁ হাতের কামাই কামিয়ে নেব। যে পারছে সে নাকি বেশি শিক্ষিত। এটাকে কি বলছে? উপার্জন, তাই না? আপনি ভাবুন তো, যার মাসে 10,000 টাকা উপার্জন কষ্টে শিষ্টে, সেটাকে কি বলছি? উপার্জন। আর যে মাসে 10 লক্ষ টাকা আর্ন করছে, সেটা কি? সেটা কি? সেটাও তো উপার্জন, তাই না? অর্থ, অর্থ কি? অর্থ উপার্জন, সবসময় অর্থ উপার্জন। আর শ্রদ্ধা, বলো, শ্রদ্ধা কেউ একজন অর্জন। কেউ বলে না শ্রদ্ধা উপার্জন করো, কেউ বলে না বিশ্বাস উপার্জন করো, কেউ বলে না ভালোবাসা উপার্জন করো, কেউ বলে না মনুষ্যত্ব উপার্জন করো। এগুলো হলো অর্জন। দেখুন, শ্রদ্ধা অর্জন, বিশ্বাস অর্জন, ভালোবাসা অর্জন, প্রেম অর্জন, ভালোবাসা অর্জন। আরে অর্জনের কথা বলছে লোকটা, সিলেবাসে কোথাও অর্জনের কথা নেই। আমার অভিভাবক, আমার স্কুল টিচার, আমার প্রিন্সিপাল, আমার স্কুল কলেজ অধ্যাপক, ইউনিভার্সিটি, নিট, জয়েন্ট এন্ট্রান্স, নেট, সেট, হাজার হাজার পরীক্ষা, সবাই কি বলছে? দিক নির্দেশ কোন দিকে? উপার্জন। সবাই কেবল ছোটবেলা থেকে উপার্জনের কথা বলছে। তোমার বড় চাকরি মানে বেশি উপার্জন, তুমি কৃতি মানে তোমার বেশি উপার্জন। আলটিমেটলি দেখুন উপার্জন। তোমার যদি 10 কোটি টাকাও আয় হয়, সেটাও কি উপার্জন। অর্থ কখনো অর্জন হয় না। কেউ আমাকে শেখালো না, বিশ্বাস অর্জন করো, জ্ঞান অর্জন করো, শ্রদ্ধা অর্জন করো, ভালোবাসা অর্জন করো, মনুষ্যত্ব অর্জন করো। ধিক এই শিক্ষা ব্যবস্থা, ধিক এই সিলেবাস। এবং এই কারণেই দেখুন জ্বলন্ত সমস্যা, যারা শিক্ষকতা করতে চায়, কেউ না কেউ, সবাইকে বলছি না, প্রমাণিত সত্য, কিছু অংশ তারা তো ঘুষ দিয়েছে। আরে ঘুষ দিয়ে মাস্টার, এবং ঘুষ নিয়েছে। কারা নিয়েছে? এই খুঁটিপোতা লোকটা ঘুষ নিয়েছে, বলুন। তাহলে ঘুষ নিয়েছে ওই নম্বর পাওয়া লোকগুলো, ওই যারা বাবর আকবরের বাবার নাম মুখস্থ করতে পেরেছে, যারা বিরাট কোহলির রান মুখস্থ করে রাখতে পেরেছে, যারা কেবল তথ্য মুখস্থ করেছে আর এমসিকিউতে উগরে দিয়েছে, যারা কেবল নোট বই পড়েছে, বাইরে কি হচ্ছে খুঁজে দেখেনি। মায়ের শরীর খারাপ, যাব না, ওষুধ আনতে পারবো না, পাশের বাড়ির ছেলেটা এনে দিয়েছে ওষুধ। কেন? আরে ও তো জয়েন্টে প্রিপারেশন নিচ্ছে, ও সময় আছে নাকি? কেবল একমুখী ঘোড়ার দুপাশে যেমন চোখে নাল লাগিয়ে দেওয়া হয়, কোনো দিকে তাকাতে পারে না, তেমনি তোমার পাখির চোখ হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স, তোমার পাখির চোখ হচ্ছে ফার্স্ট হতে হবে, তারপর তুমি একটা স্বার্থপর তৈরি হবে এবং মনুষ্যত্বহীন তৈরি হবে। তাই আজকের এই অনুষ্ঠান বোকাদের জন্য, আজকের এই অনুষ্ঠান হাবাদের জন্য, আজকের এই অনুষ্ঠান যারা স্বার্থপর না হতে চায় তাদের জন্য।
আজকের এই অনুষ্ঠান নম্বরের কথা বলবে না। কেন? কেন বলবে না? যে মানুষটার ছবি ওখানে তাকানো আছে, কি ডিগ্রি ছিল তার? কে জিজ্ঞেস করে বিবেকানন্দের ডিগ্রি কি? করো তোমরা জিজ্ঞেস করো। রবীন্দ্রনাথের সঙ্গে বিবেকানন্দের সম্পর্কের কথা একটু আগে আসছিল, আসবো সে কথায়। রবীন্দ্রনাথের ডিগ্রি কেউ জিজ্ঞেস করে? করে না। এই মানুষগুলো সিলেবাস পড়েননি বলেই এরা সিলেবাসের অন্তর্ভুক্ত। এরাই সিলেবাস। সিলেবাসে এদেরকে পড়ানো হয়, এদের জীবনী মুখস্থ করেই নম্বর পাওয়া যায়। এরা তথাকথিত বোকা, যারা ভেতরে ওই ভালোবাসাকে বহন করেছে। কি বলছেন? ধর্মের কথা। যখন ঠাকুরের ক্যান্সার হলো, দক্ষিণেশ্বর থেকে তাড়িয়ে দেওয়া হলো, প্রায় অলিখিত ইতিহাস, বলার সাহস নেই কারো। তাহলে কাশীপুর বাগানবাড়িতে কই দক্ষিণেশ্বরের সঙ্গে কিন্তু সাধুদের আর জড়াজড়ি গলাগলি নেই। ভিক্ষে করে গুরুর চিনতে পেরেছিলেন, সেবা করেছেন দৌড়ে দৌড়ে চেয়ে। কোন গুরু? না, যে গুরু তাকে সিলেবাসের পাঠ দেননি। তুখোর ছাত্র ছিলেন, ভালো ছাত্রই ছিলেন, কিন্তু অভিমান ছিল, স্বাভিমান ছিল, আত্মসম্মান বোধ ছিল, যেটা এই নম্বর পাওয়া লোকজনগুলো থাকে না। আত্মসম্মান বোধ থাকলে কেউ কি ঘুষ নিতে পারে? পারে? আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা কি? অশিক্ষা? বেকারি? আমি বিশ্বাস করি না। সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতিটা ঘুষ দিতেই হবে। বাবা আমার পিঠে হাত রেখে বলছেন ঘুষ দিতেই হবে। যা, তাহলে ঘুষ দিতে হবে এটাই মাথায় নিয়েই আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আমি বলতে পারছি না আমার একটা মেরুদণ্ড আছে, আমি ঘুষ দেওয়া চাকরি করব না, আমি দৃষ্টান্ত হয়ে থাকব। আমি চাকর হওয়ার জন্য জন্মাইনি। বোকারা পারে বলতে। বিদ্যাসাগরের স্কুল থেকে বেরিয়ে এসেছিলেন, আত্মাভিমানে লেগেছিল, বাবা মারা গেছেন। কার কথা বলছি? এই লোকটার কথা। তোমরা জানো এগুলো, নরেনের জীবনী। তখন তো বিবেকানন্দ নন, তখন নরেন্দ্রনাথ। দক্ষিণেশ্বরে যাওয়া আসা শুরু হয়েছে, ঘরে অভাব, কাকারা আদালতে ঠেলে দিয়েছে ওই পারিবারিক মামলা নিয়ে, হাঁড়ি চড়ছে না। ঠাকুরকে এসে বলছেন, তার আগেই জিজ্ঞাসা হয়ে গেছে, তুমি কি ভগবানকে দেখেছ? না, হ্যাঁ দেখেছি, এই তোকে যেমন দেখছি তেমনি দেখছি। কটা ডিগ্রি ছিল ঠাকুরের? কত নম্বর পেয়েছিলেন? ভালো করে লিখতেও জানতেন না। হাতের লেখা তো একটাই পাওয়া যায়, অক্ষরের ছাঁদ, বাচ্চা ছেলের মতো। তো নরেন এসে বলছেন, তুমি এত মা মা করো, মায়ের কাছে সব কিছু পাওয়া যায়, বলো তুমি আমার জন্য একটু চেয়ে দাও। ঠাকুর হাসছেন ওই গঙ্গার পাড়ে দক্ষিণের ঘরটায়। তোকে চাইতে হবে, তোর চাওয়াটা তোকে নিজেকে চাইতে হবে। যা। প্রথম দিন ফিরে এলেন, মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালেন, ওই আত্মাভিমান কাজ করছে, নিজের জন্য চাইতে পারছেন না। কি রে, চাইলি? ও না ঠাকুর, চাইতে পারলাম না। ও তুমি আমার জন্য চেয়ে দিও। এই কথায় কথায় হয়ে গেল, চলে গেলেন। আবার 3 দিন পরে এসছেন, মায়ের কষ্ট দেখতে পারা যাচ্ছে না, ধার করে চলছে। আবার ঠাকুর, মায়ের সত্যি বড় কষ্ট, আমার জন্য একটু চেয়ে দাও ঠাকুর। যেন মায়ের কষ্ট দূর হয়, যেন ঘরের অভাব দূর হয়, শুধু দুবেলা দুমুঠো খাওয়ার যেন সংস্থান হয়। দৃশ্যটা কল্পনা করো। ওই রামকৃষ্ণের মতো একজন সাধারণ এলেবেলে, তখন বলা হতো পাগলা ঠাকুর, তার কাছে ওই 21-22 বছরের নরেন্দ্রনাথ বলছেন, আমার ঘরে বড় অভাব, মায়ের জন্য তুমি ঠাকুরের কাছে একটু চেয়ে দাও, মায়ের কাছে একটু চেয়ে দাও। পারলেন না, ঠাকুর ঠেলে পাঠালেন, যা তুই যা। আবার ফিরে এলেন,
কিরে চাইলি? না ঠাকুর, পারলাম না, তুমি আমার হয়ে একটু চেয়ে দাও। কিছুতেই বলতে পারছেন না আমাকে অর্থ দাও, আমার মায়ের অভাব দূর করে দাও, চাইতে পারছেন না। আবার ঠাকুর ঠেলে পাঠালেন। মায়ের সামনে হাত জোড় করে দাঁড়িয়েছেন ওই ভবতারিণীর মূর্তি, সেখানে মনে মনে প্রাণ প্রতিষ্ঠা করছেন। ঘরে অভাব, পেটে ভাত নেই, মা খেতে পাচ্ছেন না, তোমরা কি করতে এই অবস্থায়? সাধারণ মানুষ কি করত? চুরি করত। আর এখানে গুরু বলছেন সে চাইতেও পাচ্ছে না যে আমাকে অর্থ দাও। তারপর চাইলেন। 21 বছরের একটা ছেলে কাঁদতে কাঁদতে মায়ের কাছে প্রার্থনা করছে, মা আমাকে জ্ঞান দাও, আমাকে বিবেক দাও, আমাকে বৈরাগ্য দাও। ঠাকুর বলেছিলেন, তুই যা চাইবি তাই ভাবি। দেখুন, অর্থ চাইতে পারেননি। মায়ের অভাব দূর করো এই কথা বলতে পারেননি, বললেন আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। তাই মা তাকে দিয়েছিলেন। এবং সে কারণেই ওই 21 বছরের তরুণ পরবর্তী সময় হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ। যদি সেদিন অর্থ চাইতেন, হয়তো তিনি পেতেন কোনো না কোনোভাবে, তলিয়ে যেতেন। আজকে ঘরে ঘরে সারা পৃথিবী জুড়ে বিবেকানন্দের নাম উচ্চারিত হতো না, বিবেকানন্দ আমাদের আদর্শ হয়ে উঠতেন না। এই যে চাইতে হবে, আমি তো হাবাগোবা তোমার মনে হচ্ছে, কিন্তু তুমি কি হতে চাও, তুমি কি হবে, তুমি কি পেতে চাও, সেটাকে তুমি জানো? চাইতে হবে। আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও, এই তো চাই। আমাকে এই খেলাটা জিতিয়ে দাও, আমাকে জয়েন্ট এন্ট্রান্সে চান্স পাইয়ে দাও। আমাদের চাওয়া তো এই থাকে, বলো? আমরা কি মাস্টারমশাইয়ের কাছে, আমরা কি ঠাকুরের কাছে, আমরা কি মন্দিরে, যেখানে প্রার্থনা করি, আমাদের প্রার্থনার মধ্যে থাকে আমাকে জ্ঞান দাও, আমাকে সৎ রাখো, আমার মেরুদণ্ড সোজা রাখো, থাকে? আমরা কেন এরকম চাই? চাই, আমাদের দুঃখ সহ্য হয় না, কষ্ট সহ্য হয় না, তাই না? আমরা তো কেন হতে চাই? যদি প্রচুর টাকা পয়সা থাকে আমার পরিবারে, তাহলে আমার তো টাকা আছে, হতে চাইব? টাকার খিদে অথবা কষ্টের যন্ত্রণা, দুঃখ, এগুলো থাকে না। আমাদের অধিকাংশ মানুষ যারা কষ্টে থাকি, দুঃখে থাকি, খুব খেতে ইচ্ছে করছে একটা 80 টাকার আইসক্রিম, পাচ্ছি না, পকেটে পয়সা নেই। 10 টাকা, বড় জোর 20 টাকার একটা ওই বাটি আইসক্রিম কিনে, তাও কখনো সখনো, তাই না? যদি ওর মতো আমার টাকা থাকতো, এইরকম স্ক্যান করে পেমেন্ট করে দিচ্ছে। এত বড় একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল এরকম খেতে 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 চলে যাচ্ছে, আর আমার একটা ছোট্ট শুধু জলের বোতল। মাঝে মাঝে মনে হয় না, জুতোটার দিকে তাকানো যায় না, আর দেখ ওর জুতো কেমন চকচক করছে। এগুলো তো অভাবই। কি মনে হয়? তো আমার তো ভীষণ মনে হতো এরকম। তোমাদের মনে হয় কিনা জানি না, হয় না? এইটুকু একটা মাছের পিস দিয়েছে, কতদিন যে এত বড় একটা পেটি খাইনি, হলে বড় ভালো হতো। বাবা একটু বড় মাছ নিয়ে আসতে পারো না? মা আবার ডিম নাকি মাঝে মাঝে কেটে রান্না করে, অর্ধেকটা ডিম দেয়, ছোট্ট ডিম। কতদিন ইচ্ছে করে একটা বড় গোটা ডিম খেতে, হয় না? এরকম ছোট ছোট দুঃখ কষ্ট থাকে, আমরা সেগুলো থেকে পার পেতে চাই। এই কষ্টগুলো, এই দুঃখগুলো, এই অভাবগুলো যেন আমার জীবনে না থাকে। আমি এই অভাবটা পেয়েছি, আমার সন্তান যেন এই অভাবটা না পায়। ভারতীয় শাস্ত্র কি বলছেন জানো? এই যে একটু আগে উইলিয়ামসের কথা হচ্ছিল, কি ছিল? গীতা। আসবো সেই কথায়।
কেন গীতা? তোমরা কে কে গীতা পড়েছো একটু হাত তোলো। গীতা পড়েছো কে কে হাত তোলো। বেশি জন নয়, কয়েকজন পড়েছ। গীতাটা পড়বে। কেন পড়ব? গীতা এত বড় ধর্মগ্রন্থ, তার জন্য পড়ব। কাঁচকলা বলবো কেন গীতা। তার আগে বলছিলাম যেটা দুঃখের কথা। দুঃখ মানুষকে কি দেয়, অভাব মানুষকে কি দেয়? আমাদের একটা প্রবাদ আছে, অভাবে স্বভাব নষ্ট, পারে না? ওই যার বিবেক নেই, যার জ্ঞান নেই, তার স্বভাব নষ্ট হয়। তার লক্ষ টাকা মাইনে হলেও স্বভাবটা নষ্ট হয়। এই মাস্টারমশাই একটু আগে বলছিলেন যে এখন একজন হেডমাস্টারমশাই 1.5 লাখ, 1.25 লাখ টাকা, সিনিয়র হলে এত মাইনে তার। সেই হেডমাস্টার মশাই স্কুলে যখন একটা বই পাঠ্য হচ্ছে, পাবলিশারের কাছ থেকে 1000 টাকা হাত পেতে নিচ্ছেন, টাকা দিতে হবে, নিলামে তুলছেন 4টে বই। আপনার স্কুলের অভিজ্ঞতা কাছাকাছি দেখে নিন, হিসেব করে মিলিয়ে। যে বইটা ভালো, যে বইটা ছেলে মেয়েদের পক্ষে ভালো, সেই বইটাই পড়ানো হবে তা নয়। যে পাবলিশার বেশি টাকা দেবে সেই বইটা পাঠ্য হবে। অভাব তার মিটছে না, অভাব মিটছে না। অভাব থেকেই তো দুঃখ। কেউ কেউ দুঃখ প্রকাশ্যে পায়, ঘুষ নেওয়ার জন্য জেলে যায়, দৃষ্টান্ত হয়ে থাকে। আর কেউ কেউ দুঃখ নীরবে পায়, তার ফল, পাপের ফল নীরবে পেতে হয়, যন্ত্রণা ভোগ করে। বিবেক যন্ত্রণা পেতেই হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, রাশি রাশি শুধু সব ডেড বডি। তখন তো সামনাসামনি যুদ্ধ, একজন আসছে তলোয়ার উঁচিয়ে, একজন তীর বেঁধে দিল, আছাড় খেয়ে পড়ে গেল, ঘোড়া শুদ্ধ। এই তো যুদ্ধ, ইতিহাসে পড়েছো তোমরা। কৃষ্ণ এই যুদ্ধ চাননি, কেবল রক্তক্ষয়। আজও হচ্ছে। আজকে আর তীর তরবারি এসব দিয়ে হয়নি, বোতাম টিপে দিচ্ছে, গাজা, এক রাত্রিরে একটা শহর ধ্বংস হয়ে গেল। সেই 1945 থেকে বোতাম টেপা শুরু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা নাগাসাকি ধ্বংস করে দিল আমেরিকা। আইনস্টাইন দুঃখ করেছিলেন পরে, কেন আমি এই সূত্র আবিষ্কার করলাম, E=mc²। এই তো ভর শক্তিতে রূপান্তরিত হয়। যে পাগলার কথা বলছিলাম, এই মানুষটা বিবেকানন্দকে এই শিক্ষা দিয়েছিলেন। আসবো একটু একটু করে। খিদে পাচ্ছে না তো? ঠিক করে বলো, পাচ্ছে না? বেশ। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। কৃষ্ণ এবারে দ্বারকায় ফিরে যাবেন। অনেক দিন ছিলেন এই যুদ্ধ পরিচালনায়, অর্জুনের পরামর্শদাতা হিসেবে, সারথি হিসেবে। তো সবাই বিদায় বেলায় কৃষ্ণের কাছে আসছেন, কৃষ্ণ আশীর্বাদ দিচ্ছেন। কুন্তী আসছেন না। তখন যাওয়ার সময় হয়ে যাচ্ছে, রথ তৈরি। তখনকার দিনে তো ঘোড়ার গাড়ি। কৃষ্ণ কুন্তীর কাছে গেলেন, গিয়ে বলছেন, কুন্তী, আমি এবার ফিরে যাচ্ছি, তুমি আমাকে বিদায় দাও। কুন্তী বলছেন, আচ্ছা এসো। আমি চলে যাচ্ছি কুন্তী, তুমি আমার কাছে কিছু চাইবে না? বলল, তোমার কাছে নতুন করে আর কিছু চাইব না, শুধু একটি অনুরোধ, তুমি আমাকে যা দিয়েছ তা ফিরিয়ে নিও না। কৃষ্ণ বলছেন, আমি তোমাকে কি দিয়েছি কুন্তী? কৃষ্ণ, তুমি আমাকে অনন্ত দুঃখ দিয়েছ। তোমাকে আমি দুঃখ দিয়েছি? হ্যাঁ কৃষ্ণ, আমি তো রাজমাতা, আমি তো রাজমহিষী। আমার রাজপ্রাসাদে থাকার কথা, আমার সন্তানদের রাজভোগ খাওয়ার কথা। আমি বনে জঙ্গলে 12 বছর ঘুরে বেড়িয়েছি, আমার মাথার উপর ছাদ নেই, পাতার কুটিরে থেকেছি। আমার সন্তানরা দৌড়ে দৌড়ে ভিক্ষে করেছে, তারা তো রাজপুত্র, তাদের তো রাজভোগ খাওয়ার কথা। তারা দৌড়ে দৌড়ে ভিক্ষে করেছে,
আমি সেই ভিক্ষান্ন কাঠকুটো জ্বালিয়ে রান্না করেছি। আমি আমার রাজপুত্র সন্তানদের বনের পাতায় ফ্যান ভাত ঢেলে দিয়েছি। সন্তানকে মা চোখের জলে খেতে দিচ্ছে, এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে কৃষ্ণ? আমার বৌমাকে আমি কাপড় দিতে পারিনি, সে এক বস্ত্রে থেকেছে। কৃষ্ণের চোখে জল, ঠিকই তো। সেই অর্থে তো তিনি ভগবান, তিনি তো এই দুঃখ দূর করতে পারতেন। তিনি বলছেন, তাহলে তুমি এত দুঃখ পেয়েছো, তবু দুঃখ চাইছো কেন? তবু তুমি কেন বলছো যে এই দুঃখটুকু তুমি ফিরিয়ে দিও না? কুন্তী তখন কাঁদতে কাঁদতে বলছেন, কৃষ্ণ, আমি যত দুঃখে থেকেছি, তুমি আমাকে দুঃখ সহ্য করার শক্তি দিয়েছ। তুমি আমার হাত ধরে থেকেছ। ঈশ্বর কখনো দুঃখী মানুষকে ফেরায় না। ঈশ্বর সবসময় দুঃখী মানুষের হাত ধরে থাকে। সেজন্যই দুঃখী মানুষটা যুগ যুগ ধরেও বেঁচে থাকে। দুঃখী মানুষ শেষ হয়ে যায় না। সম্রাটের সাম্রাজ্য শেষ হয়, দুঃখী মানুষের চোখের জল শেষ হয় না। দুঃখী মানুষের চোখের জল, সেই তো ঈশ্বরের আরাধনার সবচেয়ে বড় উপচার। চোখের জল কি এমনি এমনি বেরোয়? চোখের জল বেরোয় এক শারীরিক যন্ত্রণা, সেটা আলাদা, সঙ্গে সঙ্গে চোখের জল মুছে যায়। কিন্তু ভেতরের ভালোবেসে কেউ যদি কাঁদতে পারে। মাস্টারমশাইকে ছাত্র প্রণাম করছে পায়ে হাত দিয়ে রাস্তার মাঝে। তুমি তুমি কে স্যার? আপনি চিনতে পারছেন না আমাকে? আমি আপনার কাছে পড়েছি। আমি নিশ্চিত আজকে যখন স্যার বলছিলেন যে ওকে অনেক পিটুনি দিয়েছি, সমীরণের তখন চোখে জল নামছে নীরবে। এই যে নীরবে চোখ ভিজে ওঠা, এ তো দুঃখে নয়, এ তো শ্রদ্ধায়, এ তো বিশ্বাসে, এ তো ভালোবাসায়, এ তো ভক্তিতে। কৃষ্ণ কুন্তীর মাথায় হাত রেখে বলছেন, তোমার দুঃখ অটুট থাকুক। ঈশ্বর মানুষকে এই কারণে দুঃখী রাখেন, তুমি ঈশ্বরের কাছাকাছি থাকবে। তোমার যত দুঃখ, যত অভাব, জানবে কেউ না কেউ তো তোমাকে আগলে রেখেছে। এই বিশ্বাসটা আমাদের নেই। নেই বলে আমরা মুষড়ে পড়ি। কেন থাকে না আমাদের? না, ওই যে ভেতরে একটু আগেও বলছিলেন যে আত্মশক্তি। বিবেকানন্দ বলছেন, নিজের ভেতরের শক্তিকে জাগাও। সেই ভেতরের শক্তিটা ওই পাগলা ঠাকুর কেমন করে? ওই 21 বছরের ছেলেটার শুধু চাইলেই তো হবে না, আমাকে বিবেক দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে বৈরাগ্য দাও। কিভাবে শিক্ষা দিচ্ছেন? বলছেন, দেখ নরেন, ঠাকুর স্নান করতে গেছেন গঙ্গার ঘাটে। দুটো ঘটনা বলবো ওই গঙ্গার ঘাট নিয়ে। স্নান করে উঠবেন, থমকে গেছেন। কাঁকড়া দল বর্ষাতে ওই সিঁড়িতে কিলবিল করছে। বলছেন, দেখ নরেন, এই বর্ষায় যেমন কাঁকড়া কিলবিল করছে, এমনি জগৎ চৈতন্যে জোরে আছে। নরেন বিস্মিত। এই মানুষটা কি বলছেন? জগৎ চৈতন্যে জোরে আছে। বলো, হ্যাঁ, এই কোষাকুষি মন্দির, মায়ের মূর্তি, সব চৈতন্য, সব চৈতন্য, সব চৈতন্য। এই করে সমাধিস্থ হয়ে গেলেন। চৈতন্য মানে চেতনা, কনসাসনেস। আজকে কোয়ান্টাম ফিজিক্স বলছে অল ওয়ার্ল্ড আর কনসাস ওয়ার্ল্ড। বিজ্ঞান এখন বলছে বিশ্ব জোড়া চৈতন্য। বিজ্ঞানের ভাষায় এখন নতুন একটা শব্দ এসেছে, কনসাসনেস রিভলিউশন, চৈতন্যের বিপ্লব। এর মধ্যে চৈতন্য আছে। আমাকে ফিল করতে হবে। এই ফিল করার জন্য কি লাগে? হৃদয় লাগে।
আমার ভেতরের চৈতন্য, আমি কি বিশ্বাস করি যে আমার ভেতরে চৈতন্য আছে? ও যে ঘুমে অচেতন, গান আছে না? তাহলে আমার মধ্যে প্রাণ আছে কিন্তু চেতনা নেই। একটা ছোলা সে পড়ে আছে, তোমরাও দেখেছ। ছোলার কৌটো যদি থাকে অনেক সময় কাঁকড় বলে মনে হয়, হয় না? যে জানে না ছোলা পড়ে আছে সে তো জড়। আমরা জড় আর জীবের সংজ্ঞা পড়েছি ক্লাস 5-এ 6-এ, আছে না এখন সিলেবাসে। এবারে ছোলাটা একটু ভিজিয়ে দিলে কি হলো? নরম হলো। তারপর সেটা পরের দিনে দেখলে সেখানে একটা সাদা অঙ্কুর গজিয়েছে, হয় না? তার মানে কি? প্রাণের প্রকাশ তো। এই প্রাণটা কোথায় ছিল? ছোলার ভেতরে। তাহলে যতক্ষণ না সে জল পেল, বাতাস পেল, আলো পেল, ততক্ষণ তার মধ্যে অঙ্কুর এলো না, সে জড়ের মতোই থাকলো। তাহলে এটাকে বলছে সুপ্ত প্রাণ। এখন বিজ্ঞান বলছে যে জড় বলে কিছু নেই, সকলের মধ্যেই আছে সুপ্ত চৈতন্য, আপাত জড়। 1903 সালে যখন 1 সালে যখন বিবেকানন্দ বিদেশে, সেই সময় জগদীশচন্দ্র লন্ডনে রয়্যাল সোসাইটিতে বক্তৃতা করতে গেছেন, এবং জগদীশচন্দ্র যখন প্রমাণ করছেন যে উদ্ভিদের প্রাণ আছে, উদ্ভিদও রেসপন্স করে, সাড়া দেয়, ওই ব্যাঙ নাচানো বিজ্ঞানী তাকে বলা হতো। বিবেকানন্দ জগদীশচন্দ্রের উচ্ছ্বসিত প্রশংসা করে লিখেও ছিলেন 120 বছর 25 বছর আগে। তাহলে তখন মনে করা হতো যে উদ্ভিদের সেও জড়। তাহলে আস্তে আস্তে বিজ্ঞান কি করছে? আবিষ্কার করছে। তাহলে চেতনা, এই চেতনা যে বিশ্বজোড়া চৈতন্য, এখন বিজ্ঞান বলছে, এখন কনসাসনেস রিভলিউশনের কথা বলছে। আর ভারতীয় শাস্ত্র কবে বলে গেছে ওই প্রহ্লাদ আর হিরণ্যকশিপু? প্রহ্লাদ দিনরাত কেবল হরি হরি করছে, হিরণ্যকশিপু রেগে গিয়ে তাকে খেপা হাতির মাঝে ফেলে দিচ্ছে, হরি নাম করা যাবে না, তাই না? সাপের মুখে ফেলে দিচ্ছে, নদীতে ফেলে দিচ্ছে। আবার প্রহ্লাদ বেঁচে উঠছে, রেগে মেগে আবার সে জোড়াত করে হরিনাম করতে করতে সামনে এসে দাঁড়াচ্ছে, ওই ছোট্ট বালক। হিরণ্যকশিপু রেগে গিয়ে এরকম স্তম্ভ, রাজপ্রাসাদ, এই স্তম্ভের মধ্যেও কি তোমার হরি আছে? সে তো জড়, সেখানেও কি তোমার হরি আছে? প্রহ্লাদ বলছে, হ্যাঁ পিতা, ওই পাথরের স্তম্ভের মধ্যেও আমার হরি আছেন। মেলান বিজ্ঞানের সঙ্গে। ভারতীয় শাস্ত্র কবে থেকেই চেতনার কথা বলেছে। ওই স্তম্ভকে লাথি মেরে হিরণ্যকশিপু ভাঙছে, সেখান থেকে নরসিংহ মূর্তি ধরে বেরিয়ে এসে হিরণ্যকশিপুকে হত্যা করছে। গল্প কথা হতে পারে, কিন্তু গল্প কথা তো ধারণা থেকেই তৈরি হয়, কল্পবিজ্ঞান থেকেই তো বিজ্ঞান এগোয়। কবে থেকে ভারতীয় ঋষিরা এই চৈতন্যের কথা ভাবতে পেরেছিলেন? আধুনিক ভাবনা তো খিদে খিদে পাচ্ছে নাকি? লজ্জা করো না, পাচ্ছে না তো? তাহলে কি
কন্টিনিউ করব, বলবো? বেশ। এই যে চৈতন্যের কথা বলছিলাম, তাহলে আধুনিকভাবে, আধুনিক ভাবনায় ওই পাগলা ঠাকুর সেই চৈতন্য চেনাচ্ছেন। এই বাবা, এটাই তো আগেরটাই তো ভালো ছিল। এই চৈতন্যের কথা চেনাচ্ছেন। সে কারণে কাকে চেনাচ্ছেন? ওই নরেনকে। নরেন কি এমনি এমনি তৈরি হচ্ছে? যার জন্য বলে গুরু ধরতে হয়। যে গুরু শুধু সিলেবাসের মধ্যে আটকে থাকবেন না, যে গুরু জীবনের পাঠ দেবেন, এবং সেই চৈতন্য থেকেই, এই যে তোমাকে বলছিলাম সমাজের কথা ভাবা, সমাজ কতটুকু? ওই লালগেঞ্জি, তোমাকে বলছিলাম না তোমার সাথে আবার কি সম্পর্ক? বিবেকানন্দের সঙ্গে আমেরিকার লোকদের কি সম্পর্ক ছিল 1891-তে? আজ থেকে কবে? যখন শিকাগো শহরে ধর্ম মহাসম্মেলনে তিনি প্রথম বলতে উঠলেন, কি বললেন? সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, আমেরিকার ভাই এবং ভগ্নীগণ। চমকে উঠল সবাই। এবং এই সম্বোধনের পর প্রায় 1.5 মিনিট লেগেছিল করতালি থামতে। বারবার মুহুর্মুহু পুরো হল উঠে দাঁড়িয়ে করতালি দিচ্ছে। ভাই বোন বলে সম্বোধন করা, ভাই ভাবতে পারা, বোন ভাবতে পারা একজনকে, এ কি চারটিখানি কথা? 7 সমুদ্র 13 নদী পার পেরিয়ে সেই আমেরিকা, সেখানে। তাহলে সম্পর্ক আছে তো, ভালোবাসার সম্পর্ক, স্নেহের সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক। বাইরে নেই হয়তো, ভেতরে। এই যে মনুষ্যত্বের জাগরণ, যেটা বারবার বিবেকানন্দ চেয়েছেন, আমেরিকা থেকে ফিরে যখন ভারতবর্ষকে তিনি নতুন করে গড়ার ভাবনা চাইছেন, পরাধীন ভারতবর্ষ, তিনি কি বলছেন? তোমরা দেখো, এগুলো পড়েছো, কিন্তু পড়াটা এখন থেকে বদলাতে হবে। মুচি মেথর তারা আমার ভাই, আমার বন্ধু বলছেন না? মন্দিরে গিয়ে পুজো করার কথা বলছেন না, কি বলছেন? দরিদ্র মানুষের চোখের জল মোছাও। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, ভাব সম্প্রসারণ 10। মাস্টারমশাই কেমন করে লিখবো? 12 লাইন লেখো, তাহলে তুমি 8 পেয়ে যাবে, 9 পেয়ে যাবে। ওই শেষ হয়ে গেল উদ্ধৃতি। আমি সারা জীবনে বুঝতেও পারলাম না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ইন্টারভিউ বোর্ডে আমি সোনার টুকরো বসে আছি, কত এনেছো, কত দিতে পারবে? সেই কিন্তু ভাব সম্প্রসারণ লিখে 10-এর মধ্যে 9, 9.5 পেয়েছে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। গোলপাক রামকৃষ্ণ মিশনে ভাস্কর মহারাজের সংসর্গ পেয়েছি, তাঁর সঙ্গ পেয়েছি। ভাস্কর মহারাজ লোকেশ্বরানন্দজির কথা বারবার বলতেন, দীর্ঘদিন সঙ্গ লাভ করেছেন। লোকেশ্বরানন্দজি বলতেন, বিস্কুট ছুঁড়ে দিও না, কুকুরকে এমনি করে বিস্কুট ছুঁড়ে দিচ্ছে। তুমি কি কুকুরকে দিচ্ছ? ওর মধ্যেও শিব আছে। এই হলো স্বামীজির ভাব। একটি কুকুরের মধ্যেও শিব আছে। তুমি ঈশ্বরকে যেমন করে ভোগ নিবেদন করো, যে শ্রদ্ধা নিয়ে, সেই শ্রদ্ধা নিয়ে ওকে বিস্কুটটা এগিয়ে দাও। ওর চোখের দিকে তাকিয়ে দেখো, তুমি শুধু একজন ক্ষুধার্তকে দিচ্ছ না, তার ভেতরে যে ঈশ্বর বসবাস করছেন, তুমি তার সেবা করছো। তাহলে আমি একজনকে যখন ভিক্ষে দিচ্ছি, আমার মধ্যে উন্নাসিকতা কাজ করে, যেন দয়া করছি কাজ করে। 10টা কম্বল বিতরণ করছি, আর 10 জায়গায় ফেস্টুন দিয়ে, ফেসবুকে 50খানা পোস্ট দিয়ে, ছবি দিয়ে,
তার বিজ্ঞাপন করছি, সেবা কর্ম। দেখুন আজকে সমাজ সেবকের অভাব নেই। হৃদয়হীন, মনুষ্যত্বহীন, আত্মপ্রচারমুখী, আত্মসেবী এইসব সেবক দিকে দিকে ঘুরে বেড়াচ্ছে। কখনো তিনি রাজনীতির মঞ্চে, কখনো তিনি ক্লাবের কর্মকর্তা, কখনো তিনি প্রতিষ্ঠান গড়ছেন। আজকে তো শিক্ষা সবচেয়ে বড় ব্যবসা, আজকে স্বাস্থ্য সবচেয়ে বড় ব্যবসা। তিনি ব্যবসায়ী হয়ে উঠছেন। 100 জনের কাছ থেকে একদম ঘাড় মোটকে কিনা অ্যাডমিশন ফি 2 লক্ষ টাকা, এটা জল ভাত। সব নাকি ইন্টারন্যাশনাল। দেখবেন ইন্টারন্যাশনাল স্কুল সারা পশ্চিমবঙ্গে যে কত, হিসেব নেই। 15 বছর আগে এই কন্টাই সাব ডিভিশনে কতগুলো নার্সিংহোম ছিল। আমরা নাকি উন্নতি করছি, উন্নয়ন হচ্ছে, আমাদের নার্সিংহোমও বাড়ছে। আরেকটা তথ্য দিলে তো আপনারা চমকে উঠবেন। আমরা উন্নয়ন করছি, আমাদের মধ্যে সেবা ভাবও বাড়ছে, আমরা সবাই অনেক বেশি উপার্জনও করছি, সফল ছেলে মেয়ে সব, আর বৃদ্ধাশ্রমের সংখ্যাও বাড়ছে। বাবা মা আমাদের কাছে বোঝা হয়ে উঠছেন। এই যে হৃদয়হীন মানুষ হয়ে ওঠে, বাবা মাকে মুখে অন্ন তুলে দেওয়া, সেটাও আমার লাগছে। আমি টাকা দিতে পারি, কিন্তু মা আমাকে খাইয়ে দিয়েছেন, মায়ের স্তনপান করে আমি বড় হয়েছি, কিন্তু মাকে কবে গায়ে হাত দিয়ে বলেছি, মা কেমন আছো গো, একটু মাথাটা টিপে দেব? এই যে মাস্টারমশাই বলছিলেন একটু আগে যে মানুষের ছানাকে বড় করতে গেলে বাবা মাকে কতদিন দেখতে হয়, আমি কবে বাবার গায়ে হাত দিয়েছি? চায়ের কাপটা বাবার সামনে কেউ নামিয়ে দিয়েছে, আমার সামনে, আমি চায়ের কাপটা নিয়ে আমার ড্রয়িং রুমে চলে গেছি, আমার পড়ার ঘরে চলে গেছি। আমি তো সোনার টুকরো ছেলে। মায়ের পায়ের ব্যথা সে তো কাজের লোক টিপবে, যে রান্না করছে তাকে আমি বলবো মায়ের পাটা একটু টিপে দিও তো। আমি তো সোনার টুকরো ছেলে, আমি মায়ের পা টিপতে যাবো কেন? মাকে কোনোদিন খাইয়ে দিয়েছি? অর্থ দিতে পারি, হাত পা দিয়ে মায়ের সেবা করেছি, মাকে একটু সঙ্গ দেওয়া, আমি ভালো পড়তে পারি, গান করতে পারি, আবৃত্তি করতে পারি। আমার বাবা মাকে শুধু শোনানোর জন্য একটা গান কোনোদিন গেয়েছি, 2টো আবৃত্তি করেছি, মা বাবা তোমরা একটু বসো তো, তোমাদের একটু কবিতা শোনাই, হয়েছে? হয়নি। সোনার টুকরো ছেলেমেয়েরা বাবা মাকে সবচেয়ে বেশি অবহেলা করে। কেউ কেউ ব্যতিক্রমী থাকতে পারেন, কষ্ট পাবেন না, কিন্তু সমাজটা তাই। না হলে এই সমাজ তৈরি হতো না। স্ত্রী কি কখনো জিজ্ঞেস করেন, এই তুমি এত বাড়তি টাকা কোথায় পাচ্ছ? তুমি যে আমাকে একটা 2 লক্ষ টাকার হার আনিয়ে দিলে, কোথায় পেলে টাকা? পাশের জন যদি সতর্ক করেন, তাহলে মানুষ অসৎ হতে পারে না। ছেলে মাকে একটা 20,000 টাকার শাড়ি উপহার দিচ্ছে, মা প্রশ্ন করছে না, হ্যাঁ তুই 20,000 টাকা বাড়তি কোথায় পেলি? বরং গর্ব করে বলতে পারেন, আমার ছেলের এখন অনেক উপরি আয়। সেই মা বৃদ্ধাশ্রমে যাবেন না তো অন্য কেউ যাবেন? মায়ের জন্য সন্তান নষ্ট হয়, স্ত্রীর জন্য পতি নষ্ট হয়, সন্তানের জন্য মা নষ্ট হয়। যারা যত ঘনিষ্ঠ, আমার পাশের জন তলিয়ে যাচ্ছে, অসৎ হচ্ছে, আমি সেটা বুঝতে পারবো না? আমিও এনকারেজ করছি, বাবা উৎসাহিত করছেন ছেলেকে, ছেলের মাইনে 80,000 টাকা, আর সে ঘুষ করে আর্ন করে 1 লক্ষ টাকা। বাবা খুশি হচ্ছে, হ্যাঁ রে 2 তলাতে টাইলস লাগিয়ে দে, নিচের ফ্লোরটা তো সিমেন্টে হয়েছে, 2 তলাতে টাইলস কর, আর 2টো ঘরে এসি লাগিয়ে নে। বাবা উৎসাহিত করছেন। তাহলে অসততা বেড়ে গেছে। আপাতভাবে এই অসততা মানুষকে সুখী রাখতে পারে, কিন্তু আনন্দে কি রাখে? খেয়াল করবেন, আমরা আমোদের দিকে ছুটে বেড়াচ্ছি, আমোদের কিন্তু অভাব নেই। এখন যে কোনো একটা অনুষ্ঠানে তার খাওয়া দাওয়া,
তার আয়োজন সব কিছু অনেক অনেক ভালো, কিন্তু সেখানে আনন্দ নেই। আনন্দের জন্য অনেক আয়োজন প্রয়োজন হয় না। নিজের ভেতরে যদি এই মনুষ্যত্বের জাগরণ ঘটে, তখন এই আনন্দটা স্থায়ী হয়। আনন্দ এবং আমোদ, এই প্রসঙ্গটায় আমি আবার পরে আসব। আচ্ছা, একটা প্রস্তাব যদি আমি রাখি, এখন যে পরিবেশ ক্রমশ আসছে, প্রায় 1টা বাজলো, আমরা যদি এখন অনুষ্ঠান শেষ করি, এইটা হয়তো থেমে যাবে। আমি তো আছি সারাদিন, পরে আবার একসাথে যদি বসা যায়, সেটা কি ভালো হয় না? তোমরা কি বলছো? সেটা ভালো। এখন এই একটু ক্যাওটিক হচ্ছে, চোখে মুখে ধুলো, ফলে এটা থাক। শুনতে যদি তোমাদের ভালো লাগে বা এই প্রসঙ্গ যদি মনে হয় যে আরেকটু আলোচিত হোক, তাহলে হ্যাঁ, আমি তো এই কারণে এসেছি, ফলে আমার দিক থেকে কোনো অসুবিধে নেই। যদি সম্পর্ক তৈরি হয়ে থাকে, আবার বলছি, তাহলে সেই সম্পর্কের সুবাদে আবার আমরা খাওয়া দাওয়ার পরে বসবো। কেমন? 2:30, 3টে এরকম 2:30 সময় থাক, ঠিক আছে? এখন রাখি তাহলে। সবাই খেয়ে নাও। একটা শুধু রিকোয়েস্ট করবো, অনেকক্ষণ বসে আছো, ওখানে যদিও জলের বোতল আছে, কিন্তু আমি খেয়াল করিনি কতজন জল খেয়েছো। খাওয়ার আগে একটু জল খেয়ে নিও, কেমন? খালি পেটে জল, ভরা পেটে ফল, এ হচ্ছে শাস্ত্র কথা। ফলে খাওয়ার পরে জল খাবো না, খাওয়ার আগে একটু জল খেয়ে নেব, তাতে শরীর ভালো থাকবে। কেমন? এখন রাখি, আবার পরে কথা হবে। নমস্কার। অনেক ধন্যবাদ জানাই। আর শুধু ধন্যবাদ নয়, আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা সবটুকুই জানাই। এই অল্প সময়ের মধ্যে উনি আমাদেরকে যা দিলেন, সেটা তো থাকবেই আমাদের হৃদয়ে। আমরা এরপরে আবার আসবো মঞ্চে, তখন আরও কিছু ওনার কাছ থেকে আহরণ করব। এখন লাঞ্চ ব্রেক, সবার জন্য লাঞ্চের ব্যবস্থা রয়েছে। কেউ এদিক সেদিক যাবে না, প্রত্যেকে লাঞ্চ করে আবার ঠিক এই জায়গায় ফিরে আসবে। আমাদের 3টের সময় কুইজ আছে এখানে মঞ্চে, আর আবৃত্তি কম্পিটিশান আছে আমাদের সেমিনার রুমে। আচ্ছা, প্রেয়ার হলে আবৃত্তি কম্পিটিশান আছে। আর বৈশাখ মাস, কাল বৈশাখী আসবেই, সেটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই। ঝড় আসে, ঝড় আবার থেমেও যায়। তো এখানের মতো আজকের এই পর্বের অনুষ্ঠান শেষ হচ্ছে। এখন লাঞ্চ ব্রেক।